আসসালামু আলাইকুম। আজিজুল ইংলিশ স্কুলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের আমরা কমপ্লিটিংয়ের ক্লাস 3 শুরু করতে যাচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অবশ্যই করে নেবেন, কারণ নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা কথা বাড়াবো না, শুরু করতে যাচ্ছি। বিগত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এখন তোমরা প্রথমে কয়েকটা উদাহরণ লেখো, তারপর আমি তোমাদের এগুলো আলোচনা করতে যাচ্ছি। প্রথমে তোমরা লেখো অলদো হি ইজ পুয়ার, কমা টান দিয়ে রাখো। অলদো হি ইজ পুয়ার, কারণ প্রথমে আমরা উদাহরণ দিব, তারপরে অলদো হি ইজ পুয়ার লিখছো। আচ্ছা, এরপরে লেখো অলদো লিখছো, এরপরে লেখো দো দ্য ওয়াটার ওয়াজ ডার্টি। দো দ্য ওয়াটার ওয়াজ ডার্টি, DIRTY, ডার্টি, কমা টান দিয়ে রাখো। যদি তোমরা লিখতে না পারো তাহলে বলবা যে স্যার লিখতে পারি না। আচ্ছা, লিখছো। প্রথমে কি বলছি, অলদো হি ইজ পুয়ার, পরে কি বললাম, দো দ্য ওয়াটার ওয়াজ ডার্টি, কমা টান দিয়ে রাখো। আচ্ছা, এরপর লেখো দো হি ইজ রিচ। দো হি ইজ রিচ, কমা টান দিয়ে রাখো। দো হি ইজ রিচ লিখছো। এরপর লেখো, প্রথমেই লিখবা হি লিডস এ সিম্পল লাইফ। দো প্রথমে টান দিয়ে রাখবা, প্রথমেই টান দিবা, তারপর লিখবা যে ও আচ্ছা কি বললাম, প্রথমে তোমরা টান দিয়ে রাখবা। আচ্ছা, এরপরে লেখো দো হি ইজ পুয়ার। আচ্ছা, পুয়ার প্রথম যেটা বলছিলাম সেটা দেই নাই। এরপর লেখো দো হি ইজ পুয়ার। মাঝে যখন দো অলদো লিখবা তখন কিন্তু স্মল লেটার হবে প্রথম অক্ষরটা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তখন কিন্তু তোমরা ব্লক লেটার বা ব্লক লেটার লিখতে পারবে না, মানে ক্যাপিটাল লেটার লিখতে পারবে না। দো হি ইজ কি লিখলা, পুয়ার লিখছো। এরপর লেখো হি লিডস এ সিম্পল লাইফ। হি লিডস এ সিম্পল লাইফ, দো লিখছো। দো অথবা অলদো। আচ্ছা, হ্যাঁ, সামনে টান দিয়ে রাখো। আচ্ছা, এখন তাহলে আমি কয়টা দিলাম, এইমাত্র 5টা দিছি না, এর বেশি দিলে আবার যখন প্র্যাকটিক্যাল করাবো, টেস্ট পেপার অ্যানালাইসিস, তখন তোমাদের অসংখ্য দিব। তো এখন আমরা একটু নিয়মে আসি, একদম প্র্যাকটিক্যাল, কোনো বইয়ের কথা না, বইয়ের কথা হোক নিজের কথা হোক, বুঝতে পারলেই হয়েছে। আমাদের মূল টার্গেটই হলো যে তোমাদেরকে বুঝতে হবে। তো প্রথমত আমরা একটু আসি, দো অলদো কি। দো অলদো হলো পরস্পর বিপরীত ধর্মী অর্থ প্রকাশক। দো অলদো কি, বিপরীত, মানে দো অলদো যুক্ত ক্লোজটি যেমনটি থাকবে, পরের ক্লোজ হবে সম্পূর্ণ বিপরীত। আমার কথা বুঝতে পেরেছো? যদি তোমরা সমজাতীয় করতে যাও তাহলে কিন্তু হবে না, বিপরীত হতে হবে। যেমন মনে করো, যদি আমরা বলি দো দ্য ওয়াটার ইজ ডার্টি, এখন যদিও পানি ময়লাযুক্ত, বুঝো কিন্তু বিষয়। এখন তোমরা যদি বলো যে আমরা খাই নাই, ময়লাযুক্ত পানি আমরা কি কেউ খাবো? আর আমরা বরিশালে বলে কথা, আমাদের তো প্রশ্নই আসে না, তাই না? এখানে তো আমাদের পানির অভাব নাই। তো এখন বিষয়টা কি লক্ষ্য করছো? তার মানে যখন তুমি এইটাকে বিপরীতভাবে করবা, বিপরীত বলতে কি, যখন তারা বা সে বা আমরা এটা খাইছিলাম তখন কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। আরেকটা প্র্যাকটিক্যাল কথা, বিশেষ করে আমাদের এইসব অঞ্চলে যে বিয়ে শাদির যে ভাঙ্গারিটা দেয়, হয়তো অন্য জায়গায় দেয় কিনা জানি না, এবং একটা অ্যাডভার্টাইজও দেখছিলাম এরকমের, যে ছেলেটি অনেক ভালো, এই গুণ, বিশাল বিজনেসম্যান, অমুক সমুক, এইভাবে বিভিন্নভাবে বলে, কিন্তু যখন বলে তখন কি
নিশ্চয়ই একটা বিপরীত কিছু হচ্ছে, তাই না? মাঝে মাঝে নাইট ক্লাবে যায়, এরকমের না? আমি শুনেছি এরকমের, বাস্তবে আমার এলাকায় ভাঙ্গানি দিছে এভাবে, বলতেছে মেয়েটা রূপবতী গুণবতী সব ঠিক আছে, কিন্তু যখনই কিন্তু বলছে তখন পাত্রপক্ষেরা বলতে কিন্তু কি ভাই কি, মানে কিন্তু এমন একটা শব্দ, দোয়াল দো এমন একটা শব্দ, কথা বুঝতে পেরেছো? ইনস্পাইট অফ ডেসপাইট এমন একটা শব্দ। তার মানে এগুলো একই সুতো গাথায়। দোয়াল দো হলো কমপ্লেক্স সেন্টেন্সের সিম্বল, একই বিপরীত ধর্মী। আবার ইনস্পাইট অফ ডেসপাইট হলো সিম্পল সেন্টেন্সের সিম্বল, একই রকমের বিপরীত। আবার বাট হলো কম্পাউন্ড সেন্টেন্সের সিম্বল, একই রকমের বিপরীত। তার মানে তোমরা যেভাবে দোয়াল দো যুক্ত কোনো ইনকমপ্লিটকে কমপ্লিট করবা, যে নিয়মে করবা সেই একই নিয়মে হবে ইনস্পাইট অফ ডেসপাইট যুক্ত যখন কোনো ইনকমপ্লিটকে কমপ্লিট করবা, একই রকমের। আবার বার যুক্ত যখন কোনো ইনকমপ্লিটকে কমপ্লিট করবা, ওই একই রকমের হবে। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, তার মানে আমি যা বললাম, কিন্তু বলো, যদিও বলো, সত্ত্বেও বলো, সবগুলোই কি বিপরীতধর্মী অর্থ প্রকাশক। যখনই এই বিপরীতের কথা বলে তখনই মানুষের আগ্রহের সীমা থাকে না। তো যাই হোক, এই বিষয় নিয়ে তার মানে তোমরা বিষয়টা বুঝতে পারছো যে দো অলদোর যে বিষয়টা। তার মানে দেখো দো অলদো, আমি প্রথম যে সেন্টেন্সটা তোমাদেরকে দিছি, কিন্তু কোন ধরনের সেন্টেন্স দিছি? অলদো হি ইজ পুয়ার, যদিও সে গরিব। এখন তোমাদের আমি একটা কমন কোয়েশ্চেনের কথা বলি, অনেস্ট। অনেস্ট এটা ধনীর জন্য বিপরীত, গরিবের জন্য বিপরীত, এমন একটা শব্দ, এমন একটা সেন্টেন্স। আবার কথা বুঝতে পেরেছো? হি ইজ অনেস্ট, বা এই যে অনেস্ট যে কথাটা, এই যে সেন্টেন্সটা ধনীর ক্ষেত্রেও বিপরীত, আবার কি গরিবের ক্ষেত্রেও বিপরীত। কারণ এই অনেস্ট থাকাটাই হলো সবচেয়ে বড় একটা কঠিন ব্যাপার। আবার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তো কাজী তাহলে তোমরা যদি এভাবে লেখো যে অলদো হি ইজ পুয়ার, আর একটা বিষয় মনে রাখবা, অলদো যে অর্থ, দো এই কি অর্থ, এর এর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই। আমার কথা বুঝতে পেরেছো? যেখানে তুমি অলদো লিখতে পারো সেখানে তুমি দো লিখতে পারো। তার মানে আনসারটা দাঁড়ালো কি, অলদো হি ইজ পুয়ার কী হবে, হি ইজ অনেস্ট। যদি এখানে থাকতো অলদো হি ইজ রিচ, তাহলে তোমরা ইচ্ছে করলে হি ইজ অনেস্ট দিতে পারতা, কারণ দুইটার জন্য বিপরীত। তার মানে কমন কিন্তু একটা প্রশ্ন, তাই না? কমন একটা সেন্টেন্স। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, না বুঝলে বলো। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা আসি। এরপরে কি দিছি বলো তো? দো দ্য ওয়াটার ওয়াজ ডার্টি, আমি একটু আগে কিন্তু বলছিলাম যদিও পানি কি ময়লাযুক্ত ছিল। এখন যদি বলো যে তারা খায় নাই, তাহলে তো সমধর্মী হয়ে যাবে, আর আমরা তো সমধর্মী নিতে পারবো না, তাই না? তাহলে কি হবে? দে ড্রাঙ্ক ইট। তার মানে যেহেতু পানি পান করার ক্ষেত্রে আমরা ড্রিঙ্কের পাস্ট ফর্ম কি, ড্রাঙ্ক, তাই তো? তার মানে দে ড্রাঙ্ক ইট। ড্রাঙ্ক বানান কি লিখছো? DRANK, ড্রাঙ্ক ইট। তোমরা বুঝতে পারছো? না বুঝলে বলো। আচ্ছা, এর পরের সেন্টেন্সটা কি? ওই একই রকমের। তাহলে কি দিবা যদি তোমরা দাও সে ধনী, কিন্তু দেখো কিন্তু আমরা বাটের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু আমাদের কথাবার্তা প্রসঙ্গে কিন্তু চলে আসে। তবে একটা বিষয় মনে রাখবা, দো অলদো যুক্ত করলেও যে কখনো বাট বসানো যাবে না, মনে থাকবে তো? যদিও বা আমাদের কথা মনে হবে ওরকমের বাট, আসলে বাট বসানো যাবে না। তার মানে এখন এখানে যে বিষয়টি আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, যে কোনটা বলছিলাম একটু আগে, দো হি ইজ রিচ, যদি তোমরা বলো হি লিডস এ সিম্পল লাইফ। আচ্ছা, একজন ধনী লোক, সে সে একদম সাধারণভাবে জীবনযাপন করতেছে, এটা কি তার জন্য মানে তার জন্য কি বিপরীত না? ধনী হইবে, গাড়ি ঘোড়া নিয়ে চলবে, একটা বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু সে কি সাধারণভাবে জীবনযাপন করতেছে, এটা কিন্তু তার জন্য একটা বিপরীত ধর্মী অর্থ প্রকাশক। বুঝতে পেরেছো? তার মানে তোমরা যদি এখানে আনসারটা লেখো হি লিডস এ পুয়ার লাইফ লিখতে পারো। আবার যদি লেখো ওই যে কমন একটা আছে ধনী গরিবের ক্ষেত্রে, অনেস্ট, তার মানে কি লিখতে পারো? হি ইজ অনেস্ট। হ্যাঁ, দিতে পারো তোমরা, যে আনহ্যাপি দিতে পারো, বা নট হ্যাপি দিতে পারো, সেটাও হবে, কোনো সমস্যা নাই। আবার কথা বুঝতে পেরেছো? তোমাদের অন্য কেউ কিছু বলবা বিপরীত এখান থেকে বললে বলতে পারবা। আচ্ছা, পরে হি ইজ পুয়ার, তাহলে কি হবে? ও যে একটু আগে এভাবে কিন্তু মাঝে থাকবে, হি ইজ অনেস্ট দো হি ইজ পুয়ার। আচ্ছা, যদি কাইন্ড হার্টেড ম্যান আমরা দিতে পারি না, কাইন্ড হার্টেড মহৎ হৃদয়ের, তাই তো? বা দিতে পারি, তবে আমরা এখানে অনেস্টি ব্যবহার করি। কেমন? গরিবরা কি মায়াবী হয় না? শুধুমাত্র দণ্ডাটোরাই হয়? গরিবরা কি মহৎ হৃদয়ের হয় না? অনেকেই আছে। তো কাজে আমরা এভাবেও দিতে পারতাম। তারপরে একটা আমাদের কমন, একদম ভুল হওয়ার সম্ভাবনা নাই, তো আমরা এই ধরনের সেন্টেন্সটা ব্যবহার করলাম। আচ্ছা, এরপরে সিম্পল লাইফ দো, তাহলে কি লিখবা? হিজ রিচ। আমরা একই বিষয় একটু ঘুরে ফিরে লিখলাম। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার
আবার কয়েকটা লেখো এই একই নিয়মের অন্যান্য সেন্টেন্সের যেগুলো আছে, এটা করলাম আমরা কমপ্লেক্স সেন্টেন্সের। আচ্ছা এবার লেখো ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার, INSPITE, in spite of his being poor. লিখছো? In spite of his being poor. আচ্ছা টান দিয়ে রাখো, কমা টান দিয়ে রাখো। লিখছো? In spite of his being poor, টান দিয়ে রাখো। আচ্ছা এরপর লেখো in spite of his being ill। আমরা কিন্তু in spite of his being, BEING, being ill। আজকের আমার কণ্ঠটা একটু ভাঙা ভাঙা, কারণ আমার সামনে বার কাউন্সিল পরীক্ষা, তো একটু জোরে জোরে পড়ছি, দেখছি আর কি, ব্রেন ওয়াশ করলাম, তো দেখি পড়তে পারি আর কি, তো এই জন্য একটু ভাঙা ভাঙা লাগতেছে। আচ্ছা কি বললাম এইমাত্র? in spite of his being ill, লিখছো? আচ্ছা এই একই রকমের আরেকভাবে একটা হয়, সেটা লেখো ইন স্পাইট অফ হিজ ইলনেস। তুমি লেখো, তুমি ইচ্ছে করলে আরেকটু আগাইতে পারো, তাহলে তোমার দেখা যায় ক্যামেরায়। আচ্ছা কি বলছি, এই বর্ডার পর্যন্ত আসো, এই বর্ডার পর্যন্ত, এরপরে আর যাওয়া লাগবে না। আচ্ছা এবার তো কি লিখলাম? ইন স্পাইট অফ হিজ ইলনেস, কমা টান দিয়ে রাখো। লিখছো? এরপর লেখো প্রথমেই যে হি লিডস এ সিম্পল লাইফ। আমি এটা আবারও দিলাম, হি লিডস এ সিম্পল লাইফ ইন স্পাইট অফ, হি লিডস আ সিম্পল লাইফ। লিখছো? ইন স্পাইট, ও কি লিখলাম এইমাত্র, কি দিলাম? হি লিডস এ সিম্পল লাইফ ইন স্পাইট অফ, ইন স্পাইট অফের পরে টান দিয়ে রাখো। লিখছো? এবার আবার একটা লেখো ইন স্পাইট অফ হিজ ভাস্ট প্রপার্টি। আচ্ছা ওইটা ইন স্পাইট না দিয়ে তুমি ডেসপাইট দাও, ইন স্পাইট তো আমি অনেকগুলোই বললাম, ডেসপাইটের পরে অফ দিবা না, কেমন? DESPIT, ডেসপাইট হিজ ভাস্ট প্রপার্টি, despite his vast property। লিখছো? আচ্ছা এরপরে আরেকটা লেখো এবারে, দি ম্যান ইজ পুয়ার বাট, লিখছো? এবার লেখো যে হি হ্যাজ এ কার বাট, টান দিয়ে রাখো। আচ্ছা এবার লক্ষ্য করো, এবার আমরা এগুলো সম্পূর্ণ করি। একটু আগে আমি তোমাদেরকে বলেছি, তোমাদের কি মনে পড়ে? আবার আমি রিভিশন দেবো তোমাদের, দেওয়াবো তোমাদের দিয়ে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন করাইছিলাম, দেখো দো হলো কি কমপ্লেক্স সেন্টেন্সের সিম্বল, মানে সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতে থাকে ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, টিল, আনটিল, আনলেস, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হুম, হুস, হাউ, হোয়াই, দ্যাট, এগুলো থাকে, তাই না? আবার সিম্পল সেন্টেন্সে কি, এই যে দো অলদোর ক্ষেত্রে আমি ওদিকে যাব না, মূলত দো অলদো রিলেটেড যেগুলো এখন যেহেতু এখানে নিয়মটা চলতেছে। আর ইনস্পাইট অফ ডেসপাইট, এটা হলো সিম্পলে, মানে সিম্পলে হলো ইনস্পাইট অফ ডেসপাইট, কম্পাউন্ডে হলো একই রকমের বাট, আর কমপ্লেক্সে হলো দো অলদো, মানে এই তিনটার মধ্যেই কিন্তু চলবে, একই অর্থ, একই রকমের। সিম্পল করতে বললে ইনস্পাইট অফ ডেসপাইট, কম্পাউন্ড করতে বলা হলে বাট, আর কমপ্লেক্সে দো অলদো, প্রত্যেকটাই কিন্তু বিপরীতধর্মী অর্থ প্রকাশক। তাহলে আমি প্রথমটা কি দিলাম তোমাদের? আচ্ছা ইনস্পাইট অফ হিজ বিং পোর। এখন লক্ষ্য করো, তোমাদের আমি দুইটা সিস্টেমে করাইছিলাম, একটা হলো ইনস্পাইট অফ অথবা ডেসপাইটের পরে সাবজেক্টের পসেসিভ ফর্ম, আবার অ্যাডজেক্টিভের নাউন ফর্ম করা যায়, পরেরটাতে কিন্তু ওই রকমের দিছি।
অথবা যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকে আমরা বিং বসাবো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং বসাবো। আর যদি কোনো মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের সাথে ইচ্ছে করলে আমরা আইএনজি যুক্ত করতে পারি। আমার কথা বুঝতে পেরেছো? তবে মূল ভার্বটা খুব কম থাকে। তাহলে এখন ওই যে ইনস্পাইট অফ হিজ বিং পোর, ওই একই রকমের তোমরা ওখানে বলতা যদিও, এখানে বলবা সত্ত্বেও। সে গরিব হওয়া সত্ত্বেও কি হবে? কি গরিব হওয়া সত্ত্বেও কি সে হ্যাপি? কি বলা যায় না? কি গরিবরা কি সুখী হতে পারে না? পারে কিন্তু। তাহলে কি হবে আনসারটা? যদিও আমাদের এই পার্থিব জীবনে আমরা বলে থাকি এভাবে যে টাকা পয়সাই সব সুখ, আসলে যদিও বইতে লেখা আছে টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় না, কিন্তু আমি মাঝে মাঝে এটার বিরোধিতা করি, আবার মাঝে মাঝে রাইট। টাকা পয়সা না ছাড়া কী হয় বলো তো? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন জায়গায় টাকা পয়সা ছাড়া হয় বলতে পারো? কোনো জায়গা নাই। কিন্তু আমাদের টাকা পয়সা ইনকাম করতে হবে, বাট যখন বৈধ আকারে অনেক বিশাল ইনকামের সাম্রাজ্য করা যায় তখন মূলত ওই সম্পদ দ্বারা সুখ হয়। কিন্তু অবৈধভাবে বিশাল সাম্রাজ্য স্থাপন করলে দেখা যায় অনেকে সুখী হতেও পারে, আবার নাও হতে পারে, ম্যাক্সিমামটাই হয় না। তবে যাকে স্যুট করে, মানে যা সয়ে যায়, সে তো হ্যাপি, মাশাল্লাহ, খুব ভালোভাবে তার চলে, আবার অনেকে চলে না। তো যাই হোক, প্রত্যেকটারই একটি বিপরীত আছে। আচ্ছা যাই হোক, এখন যে বিষয়টা বলতেছিলাম, তার মানে কী হবে এখানে? হি ইজ হ্যাপি, তাই তো আমরা এভাবে বলতে পারি, তাই না? আচ্ছা পরেরটা কি? পরের প্রশ্নটা কি হবে? আবার একটু বলো। ইনস্পাইট অফ হিজ বিইং ইল, তাহলে কি হবে? হ্যাঁ, যদি বলো স্কুলে যায় না তাহলে কি হবে? হবে? হবে না। তার মানে তার অসুস্থতা থাকা সত্ত্বেও সে কি স্কুলে গেছিলে। তবে খবরদার, এই করোনা এই টাইমে কিন্তু তোমরা কেউ অসুস্থ হলে এবার স্কুলে যাবা না। আচ্ছা, তাহলে কি হবে আনসারটা? হি ওয়েন্ট টু স্কুল। বুঝতে পেরেছো কি? না বুঝলে বলো। আজকের কিন্তু আমি খুব মানে আস্তে আস্তে বলতেছি যাতে বুঝতে পারো। এরপরে ইনস্পাইট অফ হিজ ইলনেস, ওই একই কথা, যে লাউ সেই কদু, বোঝো না? ওখানে কি ওই যে অ্যাডজেক্টিভের নাউন ফর্ম, আর ওখানে কি অ্যামিজ আর ওয়াজের পরিবর্তে বিং। কথা বুঝতে পেরেছো? কারণ বি ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, এটা মনে রাখবা। তো এখন কি ওই একই আনসারটা তোমরা করতে পারবা, ইনস্পাইট অফ হিজ ইলনেস। তাহলে কি লিখবা এখন? তার অসুস্থতা সত্ত্বেও কি স্কুলে গিয়েছিল না অন্য কোনো জায়গায় যারা চাকরি বাকরি করে বা অন্য কিছু করে, এটা আমরা দিতে পারি না। তাহলে কি দেবা? কলেজ দিয়ে দাও, যেহেতু স্কুল দিছো কলেজটা দিয়ে দাও। তাহলে কি দেবা? হি ওয়েন্ট টু কলেজ, হি ওয়েন্ট টু অফিস, হি ওয়েন্ট টু ওয়ার্ক প্লেস। কতভাবে আমরা দিতে পারবো, এছাড়াও অনেকভাবে দেওয়া যাবে। হি ওয়েন্ট টু দ্য ফাংশন, মানে যাইতেই হইবে, প্রধান অতিথি এখন অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু না গেলে হইবে না, গেছে, কি দেওয়া যাবে না? অবশ্যই যাবে। কিন্তু ফর্মুলা তোমাদের স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে, আর তোমরা যেভাবে করো কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে আনসারটা, পরেরটা কি হবে? আচ্ছা, হি লিডস এ সিম্পল লাইফ ইনস্পাইট অফ, তাহলে কি ইনস্পাইট অফ হিজ। পুয়াররা তো সিম্পলই করবে, এরা আবার অ্যারিস্টোক্রেটিক বা লাক্সারিয়াস লাইফ লিড করার স্বপ্ন দেখে, করতে পারে যতদিন পর্যন্ত না হয়। তাহলে কি হবে? ইনস্পাইট অফ হিজ বিং ভাস্ট প্রপার্টি দিতে পারো, অথবা কি ইনস্পাইট অফ হিজ বিং রিচ, এভাবে দিতে পারো। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? তুই বুঝো? অর্থী একটু বুঝো? তোমার বান্ধবীগত খোঁজখবর নাই। আচ্ছা আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? এই না বোঝার কেউ আসো? আচ্ছা এরপরে প্রিন্স, তুমি অত কিসে গেলে? এই পেশে আগাও, হ্যাঁ এদিকে আগাও। এই বা তোমার বাবা তো এই ভিডিওটা দেখতে পারে, তাহলে তাহলে কই প্রিন্স গেলে কই? পড়তে যায় না? মুর্তজা তো এমনিতেই দেখে। আচ্ছা, আর তোমরা তো কানায় পড়ছো, অনেকের কিন্তু ভিডিও উঠতেছে না, তা তখন তোমরা গার্ডিয়ানের কাছে বলবা যে সবার তো একসাথে উঠানো যায় না। আচ্ছা এরপরে আসো। আচ্ছা ডেসপাইট, ওই ইনস্পাইটও যা, ইনস্পাইট অপো যা, ডেসপাইটও সে একই রকমের বিপরীতধর্মী অর্থ প্রকাশক। কথা বুঝতে পেরেছো? তোমরা ইনস্পাইট অফ হইলেও যেভাবে আনসারটা করবা, আবার ওই ডেসপাইট হলেও একই রকমের করবা। তাহলে আনসারটা কী হবে বলো তো? ডেসপাইট ইজ কি দিছি? ও যে পাস্ট প্রপার্টি, তার কি অনেক সম্পদ থাকা সত্ত্বেও কী হবে? লিডস এ সিম্পল লাইফ দিতে পারো। তার মানে আমাদের সিম্পলই পাইছে, আমরা ইচ্ছে করলে আরও অনেকভাবেই দিতে পারবো। সহজ আছে, হ্যাঁ, যতটা সম্ভব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবা, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা এরপরে আর দিছি একটাও, কি দিছি? ওই একই রকমের, মানে আলাদা সেন্টেন্স কি হবে? শোনো একটা বিষয় মনে রাখবা, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ক্লোজের সাবজেক্ট যদি এক হয়,
ইভেন দুইটা ক্লোজের ভার্বও যদি এক হয় তাহলে আর ওই সাবজেক্ট ভার্ব দেওয়ার দরকার হয় না। দ্য ম্যান ইজ পুয়ার বাট হ্যাপি, তার মানে কি এখানে দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, যেহেতু প্রথম ক্লোজের সাথে মিলে যাচ্ছে এই জন্য আর দ্বিতীয় ক্লোজে দেওয়ার দরকার হয় না। শুধু তোমরা বাট হ্যাপি দিয়েই সেরে দিতে পারো, সমস্যা হবে না। ওখানে হিজটা উজ্জ্বল আছে। এই কে বুঝো না বলো, বুঝতে পারছো? আচ্ছা এরপরে আচ্ছা হি হ্যাজ এ কার বাট কি হবে? বেয়ারফুট খালি পেয়ে গেছে, কেমন কথা কইলি, মারাত্মক কথা না। আচ্ছা অন ফুট বলতে পারো, পদব্রজে অন ফুট হলো পদব্রজে, মনে থাকবে, মানে নিজের পায়ে হেঁটে গেছে, তাই তো? তাহলে গোস টু অফিস অন ফুট, হ্যাঁ দিতে পারো, তাহলেও বিপরীত অর্থ হয়, কারণ গাড়ি নিয়ে যাইবে, এটা তো স্বাভাবিক, তাই না? আচ্ছা তাহলে তোমরা কি দোয়ালদোটা বুঝতে পেরেছো? এবং দোয়ালদের কিন্তু একটা ব্যাপকতা আছে এখানে, তাই না? আচ্ছা এরপরেটা লেখো অ্যাজ আই ডু নট নো হিম, অ্যাজ আই ডু নট নো, KNOW, নো হিম, কমা টান দিয়ে রাখো, লিখছো অ্যাজ আই ডু নট নো হিম, কমা টান দিয়ে রাখছো। এরপর লেখো অ্যাজ আই ওয়াজ ইল, অ্যাজ আই ওয়াজ ইল, লিখছো অ্যাজ আই ওয়াজ ইল, কমা টান দিয়ে রাখো, লিখছো টান দিয়ে রাখছো। এরপর লেখো সিন্স আই পেড দ্য বিল, since I paid the bill, লিখছো, লিখতে পারছো? এরপর লেখো since the weather was very cold, the weather was very cold, since the weather was very cold, লিখছো, কমা টান দিয়ে রাখছো। এরপর লেখো since he was poor, since he was poor, লিখছো, টান দিয়ে রাখো। এরপর লেখো Jerry was laughed by the authorities, Jerry was laughed by the authorities as AUTHORES, authorities, লিখছো Jerry was laughed by the authorities as, টান দিয়ে রাখো। আচ্ছা কয়টা হয়েছে? 5টা হয়েছে, 6টাই হয়েছে। এগুলো দিয়ে অনেকগুলো দেওয়া যাবে, আমরা যখন টেস্ট অ্যানালাইসিসে চলে আসবো তখন তো কত নিয়মই চলে আসবে, তাই না? এখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, এই যে সিন্স অ্যাজ বিকজ এগুলো কারণযুক্ত অংশের শুরুতে বসে, কি বলছি বলো তো? তবে তার আগে একটা নিয়ম না বললেই নয়, রাইট ফর্ম অফ ভার্বসের। তোমরা যখন এই ধরনের কোনো সিন্সের যখন কোনো ইনকমপ্লিটকে কমপ্লিট করবা, লিসেন টু মি, লুক অ্যাট মি, ডোন্ট টক, কেমন? যদি কথা বলো তাহলে কিন্তু পারবে না। আমি প্রায় বলে থাকি, দেখো এইগুলো, এই যে নিয়মগুলো শিখতেছো, প্রথম দিন বলেছি গ্রামারের একটা বিশাল ইউনিট। আমি যেটা বলে থাকি স্পোকেন বলো, মানে ভাষা প্রয়োগটা বলো। আচ্ছা আমরা বাংলায় কি গ্রামার করি না? আমরা বাংলা কি গ্রামার ছাড়া এককালে বলি? এটা আঞ্চলিকতা বললাম। এক্সের কি আমরা বলি না। আমাদের কিন্তু কথার মধ্যে গ্রামার থাকে। আচ্ছা আমরা কি এমনভাবে বলি আমি খাই ভাত? আমরা তো বলি আমি ভাত খাই। আচ্ছা আমরা কি গ্রামার ছাড়া বলেছি? জি না। বাংলা বাক্যের প্যাটার্ন তো ওই রকমের, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। কথা বুঝতে পেরেছো? তার মানে আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, হোয়াট আই মেক আন্ডারস্ট্যান্ড টুয়ার্ডস ইউ, these grammaticals, these exercises are not beyond our language, English language. This is also an essential part of our language.
সো ইফ ইউ ওয়ান্ট টু বি, today I'm not using would like to, cause emphasize I only, that means willing or not willing. For this reason I am using here want to. If you want to learn this English language, or if you want to learn this English language, you have to gain these grammatical terms. Without gaining, without knowing grammatical terms, your speech isn't, your language isn't standard. What is you understand? So this is your first and foremost duty, to listen. Otherwise you can do so. At first you have to listen. Whenever I'll ask you a common question, what is it or not, or what do you understand, only you will ask my answer, my question, you will answer my question. Understand what I say? So be careful and listen to my lecture. আচ্ছা, আমি যা বলতেছিলাম, কি বলেছে একটু আগে, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, এগুলো কিন্তু ভাষার ছাড়া না, তার মানে ভাষার ঊর্ধ্বে না, এগুলো কি ভাষার মধ্যে, তাই তো? আচ্ছা, তাহলে এই যে দোয়ালদো তো আমরা গেল, আমাদের এই যে সিন্সের যে বিষয়টা বলতেছিলাম, রাইট ফর্ম অফ ভার্বসের একটা নিয়ম আমাদেরকে শিখতে হবে। আমি তোমাদেরকে ইতিমধ্যে পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তারপর স্মরণ করাই দিচ্ছি। সিন্স যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে, কি বলেছি, সিন্স যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে, আর সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। বুঝতে পেরেছো কি বলছি? সিন্স যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে আর এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশ হবে কি পাস্ট ইনডিফিনিট। কমপ্লিটিং এভাবে দিতে পারে না, সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে দিছে, আর করতে হবে কি, যেমন একটা লেখো, যেহেতু নিয়মটা আসছে অবশ্যই লেখো একটা, ইট ইজ লং সিন্স, টান দিয়ে রাখো, ইট ইজ লং সিন্স। আমরা যা বুঝবো, প্রয়োজন হলে দুইটা নিয়ম করব, কিন্তু করার মতো করব, বুঝতে পেরেছো? যাতে তোমরা, আর এই নিয়মেরগুলো তোমাদের পরীক্ষা আসে অহরহ। আচ্ছা, কি লেখলা এইমাত্র তোমরা? ইট ইজ লং সিন্স, টান দিয়ে রাখছো। এইবার লেখো ইট ওয়াজ লং সিন্স, একটা দিয়ে আমি দিতেছি, ইট ওয়াজ লং সিন্স, লিখছো? আচ্ছা, একটু আগে আমি যেটা বললাম, তার মানে আমরা গ্রামারে নিয়ে আসলাম কমপ্লিটিংয়ের জন্য, তাই তো? কি বলেছি রাইট ফর্ম অফ ভার্বসের নিয়মটা? সিন্স যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে, এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ হবে কি পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে কি পাস্ট পারফেক্ট। সবাই বুঝতে পেরেছো? কে আগে বলতে পারো বলো তো? হ্যাঁ, সবাই বলো, সবাই একজনে বলবা, সমস্যা কি, একজনে বলবে। সিন্স যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে, এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ হবে কি পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে কি পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এই দুইটা আনসার প্রথমে লিখি, ইট ইজ লং সিন্স। কি হবে, কি লিখবা তোমরা? প্রথমে সাবজেক্ট নাও, সংগতিপূর্ণ সাবজেক্ট, তাহলে কি নিবা? আই নিবা। ইট ইজ লং সিন্স, তাহলে আই দিতে পারো। এবার কি দিবা? আমি তাকে দেখেছিলাম, তাহলে কি হবে? আই স। ও, তুমি আবার হারে গেছো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ইট ইজ লং সিন্স হইতে পারে না, কেন, সমস্যা কি? আচ্ছা, ইট ইজ লং সিন্স আই স হার অথবা হিম লাস্ট। আর যদি লাস্ট নাও দাও, তাতেও কি সমস্যা নাই। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এরপরে খবরদার অন্য কথাবার্তার দিকে যাবে না। আচ্ছা, এরপরে আসো, ইট ওয়াজ লং সিন্স, তাহলে একই রকমের কি লিখবা? এ মাহাদি, কিছু বোঝো তুমি? বুঝো তো? তাহলে কি হবে? আই হ্যাড সিন হিম অথবা হার। তোমরা বুঝতে পেরেছো? সিন হিম অথবা হার। এখন তোমরা লক্ষ্য করো, আমরা এই গেল কি আমাদের যে রাইট ফর্ম ভার্বসের ফর্মুলায়। তার মানে এই সিস্টেমে যদি থাকে তোমাদের এভাবে করতে হবে, কিন্তু তোমরা অন্যভাবে কিন্তু করতে পারবে না, ঠিক আছে? মনে থাকবে তো? আচ্ছা, এরপরে আসো, প্রথমটা কি দিছি বলো তো? অ্যাজ আই ডু নট নো হিম। আচ্ছা, তুমি যেহেতু তুমি তাকে চেনো না, এটা হলো কারণ, এইটা মনে রাখবা। কারণযুক্ত অংশের শুরুতে সিন্স অ্যাজ বিকজ থাকে, পরের যে অংশটা হবে এটা কিন্তু ফলাফল। আর ফলাফল যখন প্রকাশ করবা, তখন কিন্তু তোমাদেরকে যদি প্রেজেন্টে থাকে, যদি ক্যান দিয়ে পারো ভালো হয়, ভাষাটা সুন্দর হয়। যদি পাস্টে করো, তাহলে কুড দিয়ে করতে পারো, ভাষাটা সুন্দর হয়। আর যদি তোমরা অন্যভাবেও করো,
সচরাচর আমরা যেভাবে করি তাতেও কোনো সমস্যা নাই, তবে এভাবে করলে ভাষাগত সৌন্দর্য আসে। তাহলে অ্যাজ আই ডু নট নো হিম, কারণ হলো আমি তাকে চিনি না, ফলাফলটা কি হবে? তুমি কি তাকে সংবাদটা দিতে পারবা? ধরো তোমাকে একটা সংবাদ দিতে বলছে বা তুমি একটা জিনিস তাকে দিবা, কেউ কোনো একজনকে দিতে পারবা? পারবা না। তাহলে আনসারটা কি লিখবা? আই ক্যান নট গিভ ইট টু হিম, আমি এটা তাকে দিতে পারবো না, তাই তো? তাহলে কি লিখবা আনসার? আই ক্যান নট গিভ ইট টু হিম। বুঝতে পারছো? তোমরা একদিকে লাকি, একসময় হয়তোবা দেখতে পারবা তোমরা হয়তোবা এখন যে ক্লাসে পড়তেছো ওটা ওই ক্লাসে থাকবে না, কিন্তু এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখবে 100%, ইনশাআল্লাহ। এই ভিডিওটা তো কাজী, এটা কিন্তু তোমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। যদি আল্লাহ না করুক আমি মারাও যাই, আমার তো ইউটিউব চ্যানেলটা এগুলো তো দেখবে, হয়তো মানুষ তো দেখবে একসময়, আইদুল স্যারে বা তোমরা তো দেখবা, আর কেউ না দেখুক তোমরা তো দেখবা, যে একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো কাজী এটা কিন্তু একটা স্মৃতির মতোই, যে স্যারে কীভাবে পড়াইতো, মানে আমরা কিভাবে পড়ছি, এটা কিন্তু একসময় স্মৃতি মনে পড়বে। বা যখন আমি এই জায়গায় থাকবো না বা তোমরা এই জায়গায় থাকবে না, বা আমি অন্য জায়গায় যাব বা তোমরা যাবা, যে আরেকজনে কীভাবে পড়ায় আর আমি কীভাবে পড়াইতাম, তখন কিন্তু তোমাদের অনায়াসে যখনই তোমরা ভিডিও দেখবা তখনই কিন্তু বুঝতে পারবা যে আসলে স্যারে তো এইভাবে পড়ায়, স্যার এসে পড়ায় এইভাবে। আচ্ছা, তো যাই হোক, অনেক কথা বললাম। এবার আসলে অ্যাজ আই ডু নট নো হিম, তাহলে কী হবে? আই ক্যান নট গিভ ইট টু হিম, তাই তো? আচ্ছা, তোমাদের ইতোমধ্যে যে এই যে আমি একটু রাজনীতিতে যুক্ত হয়েছিলাম, যে দুর্নাম বলছে, কেউ বলতে পারছে, এমনি কেউ বলে যে আসলে আমি আমার জানাশোনা কম বা আমি খারাপ পড়াই বা এইটা কি বলে, ওই রাজনীতি স্যারের রাজনীতিতে নামছে, তাই না? কিন্তু আসলে কিন্তু এটা সবাই জানে, মানে এমন কোনো কেউ নাই যে জানে না যে আসলে যে আজিজুল অনেক জানে ইংরেজির। আসলে আমি কিন্তু কিচ্ছু জানি না ইংরেজির তুলনায়। ইংরেজি এমন একটা ব্যাপক বিষয় যে সবচেয়ে বেশি জানে সে কিন্তু একটা বিন্দুর মতো জানে। বুঝতে পেরেছো? আর এগুলো নিয়ে কোনো বাহাদুরি, কোনো অহংকার না, আমি কিছুই জানি না। আর তোমরা যারা ভালো স্টুডেন্ট, তাহলে আমি যদি কিছু নাই জানি, তোমরা কি জানো? তোমরা আসো জানো, কিন্তু কখনো পড়াশোনা নিয়ে কখনো গর্ব করবা না। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আসি। তো আই ডু নট নো হিম, আই ডু নট নো হিম, তাহলে কী হবে? পাইলাম আনসারটা। এরপরে কি? অ্যাজ আই ওয়াজ ইল। লক্ষ্য করো, সবসময় মনে রাখবা প্রথম ক্লোজটি যেমনটি থাকবে পরের ক্লোজ কিন্তু ওই রকমের করতে হবে, তবে সিন যখন মাঝে থাকবে তখন কিন্তু ঘুরে যাইবে। বুঝতে পারছো? তার মানে প্রথম ক্লোজ যদি পাস্টে থাকে পরে তোমরা পাস্ট করবা। কুড মাইট কি পাস্ট ছাড়া, তাই না? যখন আমরা সাবজেক্টের পরে ব্যবহার করি, আর এগুলোর পরে কুড মাইট, উড কুড, এগুলোর পরে তো পারবে বেস্ট ফর্ম, কারণ আমি তোমাদের ইতিমধ্যে অনেকগুলো শিখেছি। আচ্ছা, তাহলে কী হবে আনসারটা? অ্যাজ আই ওয়াজ ইল কী হবে? আই কুড নট গো টু স্কুল। এই ভাষাটা এভাবে প্রয়োগ করলে ভাষা সাবলীল হয়। তুমি যেটা বলছো হবে না এমন না, হয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ডই হয় নাই। এখানে কিন্তু দোয়ালদের মতো বিপরীত করতে পারবে না, কারণ ওটা তো বিপরীত ছিল, আর এটা ছিল কারণ আর ফলাফল। এই বুঝো নাই? এখানে হলো দোয়ালদ হলো বিপরীত, বাট এখানে কি কারণ, কারণ থাকলে ফলাফল তার একটা হইবে, তাই না? তাহলে পরবর্তী প্রশ্ন আসো। সিন্স আই পেড দ্য বিল, তুমি মনে করো কোনো একটা রেস্টুরেন্টে বা কোনো জায়গায় ঢুকে তুমি এর বিলটা পরিশোধ করেছো, এখন ধরো তোমার পকেটে টাকা নাই, ফলাফলটা কি? পকেটে টাকা নাই, তাই না? তাহলে কী লিখবা তোমরা? আই হ্যাড নো মানি ইন মাই পকেট। একদম সহজভাবে আই হ্যাভ দিবা। দ্বিতীয় প্রথম অংশ আছে তো পাস্টে, হ্যাভ কীভাবে দাও? আই হ্যাড নো মানি ইন মাই পকেট। উচ্চারণ কি? পকেট। আচ্ছা, এরপরে আচ্ছা কী হবে? তোমাদের যখন সিম্পল কমপ্লেক্স করাইছিলাম তখন কিন্তু এইরকম একটা বলছিলাম, বা প্রায় বইতে এই উদাহরণটা থাকে। এটা হলো দি রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের কাহিনী। এই জন্য কি? সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, কারণটা ছিল আবহাওয়া। কারণ কি? আবহাওয়া ছিল ঠান্ডা। তুমি যদি ওইটা তোমরা জানো, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারের কাহিনী তোমরা জানো না, কিন্তু বাট তোমরা তো জানো, দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমালস ইন দ্য স্নো কভার্ড কান্ট্রি, এমনটি। কিন্তু তুমি এর সাথে সংগতিপূর্ণ লেখো, সিন্স দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, আবহাওয়া ছিল ঠান্ডা, কী হবে? ওয়াজ কিন্তু পাস্ট ফর্মে, তার মানে সাবজেক্ট না, সংগতিপূর্ণ, উই। তাহলে কী লিখবা? উই ডিড নট গো আউটসাইড, অথবা উই কুড নট। কে? তোমার আবহাওয়া ঠান্ডা, তুমি বাহিরে যাও না, তুমি বাহিরে বের হয় না, তাহলে কি দেওয়া যাবে না? দেওয়া যাবে কি? ধরে কি বলা যাবে না? এভাবে দেওয়া যাবে তো?
সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, যেহেতু মূল যে সেন্টেন্সটা দেয়ার ওয়াজ নো বার্ড, দেয়ার ওয়ার নো বার্ডস অর অ্যানিমালস ইন দ্য স্নো কভার্ড কান্ট্রি, এখানে সাবজেক্ট হলো নো বার্ডস অর অ্যানিমালস। তো এবার এটা হলো জেনুইন, কিন্তু তুমি ওটা জানো না, তখন কি করবা? তখন কি লিখবা? উই ডিড নট গো আউটসাইড, উই কুড নট গো আউটসাইড। কি দেওয়া যাবে না? বুঝতে পেরেছো? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে প্রশ্ন কি? আচ্ছা, সিন্স হি ওয়াজ পুয়ার, তাহলে কি দিবা? কারণটা হলো পুয়ার, গরিব। এখানে যদি বিপরীত দাও তাহলে হইবে সে গরিব, এই জন্য কি তার সাতলা একটা ভালো শার্ট গায়ে দেবে, সে দিতে পারে না। তার সাতলায় বাজারে যে একটা বড় ইলিশ মাছ কিনবে, সে কিনতে পারে না। তার সাতলায় সে বাচ্চাদের পড়াশোনা করাইবে, করতে পারে না। এইটা হলো ফলাফল, আরও অসংখ্য আছে। তাহলে কি দিবা? সিন্স হি ওয়াজ পুয়ার, তাহলে কি হইবে? হি কুড নট বাই এ শার্ট দিয়ে দাও, এটা জামা কিনতে পারে না। আছে না বহুত লোক, এরকমের অনেক লোক আছে। আচ্ছা, পরেরটা। এই তোমরা না বোঝার কেউ আসো? এই তুমি কি বুঝো? তারপর জেরি ওয়াজ লাভড বাই দ্য অথরেস। আচ্ছা, অ্যাজ এবার মাঝে আছে, এক্ষেত্রে কিন্তু টেন্সের কোনো সমস্যা নাই। অ্যাজ হি ওয়াজ অনেস্ট বাই ইন্টিগ্রিটি, তোমরা যা দাও। বুঝতে পেরেছো? এরপরে আরগুলো তো পড়াইছি, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা বলো, আজকে যে আমরা কয়েকটা নিয়মের আলোকে বললাম, এই ক্লাসটা আজকে শেষ করতে যাচ্ছি, তোমরা বলো তাহলে তোমরা কে কে বুঝো না বলো? না বোঝার কেউ আসো? তোমাদের কি কমপ্লিটিং খুব কঠিন লাগতেছে? তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।